নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই নিত্যানন্দ একাডেমিতে। তো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি 50 নম্বরের মিক্সড মক টেস্ট। খুবই গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন রয়েছে আজকের এই মক টেস্টে, তাই তোমরা অবশ্যই আজকের এই মক টেস্ট শেষ পর্যন্ত দেখবে। আর যারা এসএলএসটির আগের ক্লাসগুলি দেখোনি, তোমরা সেই ক্লাসগুলি অবশ্যই দেখে নেবে বাংলা এসএলএসটির প্লেলিস্ট থেকে। তোমরা সেই প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো চলো আজকের মক টেস্ট শুরু করা যাক। চলো প্রথম প্রশ্ন কী রয়েছে দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন দেখো, প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন গ্রন্থে প্রথম জ্যোতিচিহ্নের সফল প্রয়োগ দেখান? সীতার বনবাস, বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা নাকি প্রভাবতী সম্ভাষণ? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বেতাল পঞ্চবিংশতি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেতাল পঞ্চবিংশতিতে প্রথম জ্যোতিচিহ্নের সফল প্রয়োগ দেখান। পরবর্তী প্রশ্ন, প্রভাবতী সম্ভাষণ কী ধরনের রচনা? ব্যঙ্গাত্মক, শোকগাথা, উপন্যাস নাকি হাস্য রসাত্মক কবিতা? তো কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। প্রভাবতী সম্ভাষণ কী ধরনের রচনা? তো প্রভাবতী সম্ভাষণ হচ্ছে একটি শোকগাথা। 3 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যে প্রথম জ্যোতিচিহ্নের ব্যবহার করেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর, মধুসূদন দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও যে সঠিক উত্তরটি কী হবে। বাংলা সাহিত্যে প্রথম জ্যোতিচিহ্নের ব্যবহার করেন কে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। চলো পরবর্তী প্রশ্নে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম মুদ্রিত গ্রন্থের নাম কি? সীতার বনবাস, শকুন্তলা, বাসুদেব চরিত নাকি বেতাল পঞ্চবিংশতি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম মুদ্রিত গ্রন্থের নাম কি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বেতাল পঞ্চবিংশতি। 5 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম রচনা কোনটি? শকুন্তলা, সীতার বনবাস, বাসুদেব চরিত নাকি বেতাল পঞ্চবিংশতি? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম রচনা কোনটি? তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম রচনা হচ্ছে বাসুদেব চরিত। বাংলা সাহিত্যের প্রথম মৌলিক গদ্য গ্রন্থ কোনটি? ব্রজবিলাস, ভাষার কথা, বেদান্ত গ্রন্থ নাকি প্রভাবতী সম্ভাষণ? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করো। বাংলা সাহিত্যের প্রথম মৌলিক গদ্য গ্রন্থ কোনটি? তো বাংলা সাহিত্যের প্রথম মৌলিক গদ্য গ্রন্থ হচ্ছে প্রভাবতী সম্ভাষণ। 7 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে বিদ্যাসাগর উপাধি লাভ করেন? 1837, 1838, 1839 নাকি 1847? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। বিদ্যাসাগর উপাধি কত সালে লাভ করেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 1839 সালে। 8 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগরের রম্য রচনা কোনটি? প্রতিগল্প হইল, একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকার ঘাড়েরও নাকি মদ খাওয়া বড় দায়? বিদ্যাসাগরের রম্য রচনা কোনটি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অতি গল্প হইল। চলো পরবর্তী প্রশ্নে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সীতার বনবাস গ্রন্থের প্রকাশকাল কত? 1847, 1854, 1860 নাকি 1869? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সীতার বনবাস গ্রন্থের প্রকাশকাল কত? তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সীতার বনবাস গ্রন্থের প্রকাশকাল হয়ে যাবে 1860 খ্রিস্টাব্দ। 10 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলার ইতিহাস কোন গ্রন্থ অবলম্বনে রচনা করেন? মার্সম্যানের হিস্টোরি অফ বেঙ্গল, লিটারেচার অফ বেঙ্গল, চেম্বার্সের বায়োগ্রাফিস নাকি রুডিমেন্টস অফ নলেজ? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলার ইতিহাস কোন গ্রন্থ অবলম্বনে রচনা করেছেন তিনি। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে
মার্সম্যানের হিস্টোরি অফ বেঙ্গল। অপশান ক হচ্ছে সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্নে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য ছদ্মনামে কোন গ্রন্থটি প্রকাশিত হয়েছিল? অতি অল্প হইল, আবার অতি অল্প হইল, ব্রজবিলাস নাকি সবগুলোই? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য ছদ্মনামে কোন গ্রন্থটি প্রকাশিত হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সবগুলোই। অতি অল্প হইল, আবার অতি অল্প হইল, ব্রজবিলাস, এই সবগুলি। চলো পরবর্তী প্রশ্নে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বেতাল পঞ্চবিংশতি কত সালে প্রকাশিত হয়? 1848, 1847, 1846 নাকি 1845? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বেতাল পঞ্চবিংশতি কত সালে প্রকাশিত হয়? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 1847 খ্রিস্টাব্দ। চলো পরবর্তী প্রশ্নে। বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে, প্যারীচাঁদ মিত্রকে নাকি কালীপ্রসন্ন সিংহকে? বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। পরবর্তী প্রশ্ন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তিবিলাস কোন নাটকের গদ্যানুবাদ? মার্চেন্ট অফ ভেনিস, কমেডি অফ এরর্স, দ্য মিড সামার নাইটস ড্রিম নাকি টেমিং অফ দ্য শ্রু? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তিবিলাস কোন নাটকের গদ্যানুবাদ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কমেডি অফ এরর্স। অপশান খ হচ্ছে সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্নে। 15 নম্বর প্রশ্ন। 1855 সালের বিদ্যাসাগরের কোন বইটি ক্লাসিক মর্যাদা পেয়েছে? 1855 সালে বিদ্যাসাগরের কোন বইটি ক্লাসিক মর্যাদা পেয়েছে? শকুন্তলা, সীতার বনবাস, বর্ণপরিচয় নাকি ভ্রান্তিবিলাস? কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানো। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বর্ণপরিচয়। চলো পরবর্তী প্রশ্নে। বাল্মীকি রামায়ণের উত্তরকাণ্ড অবলম্বনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন গ্রন্থটি রচনা করেছেন? শকুন্তলা, সীতার বনবাস, ভ্রান্তিবিলাস নাকি ব্রজবিলাস? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। বাল্মীকি রামায়ণের উত্তরকাণ্ড অবলম্বনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন গ্রন্থটি রচনা করেছেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সীতার বনবাস। 17 নম্বর প্রশ্ন। বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, প্রমথ চৌধুরী নাকি প্রেমেন্দ্র মিত্র? কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানো। বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে? তো বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন। বঙ্গদর্শন পত্রিকা কত সালে প্রকাশিত হয়? 1862, 1872, 1876 নাকি 1870? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও বঙ্গদর্শন পত্রিকা কত সালে প্রকাশিত হয়। তো বঙ্গদর্শন পত্রিকা প্রকাশিত হয় 1872 সালে। উনিশ নম্বর প্রশ্ন। বঙ্কিমচন্দ্রের ছদ্মনাম কি? নীললোহিত, কমলাকান্ত, বীরবল নাকি কৃষ্ণকান্ত? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও বঙ্কিমচন্দ্রের ছদ্মনাম কি? তো বঙ্কিমচন্দ্রের ছদ্মনাম হচ্ছে কমলাকান্ত। চলো পরবর্তী প্রশ্নে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ প্রবন্ধের নাম কি? লোকরহস্য, বিজ্ঞান রহস্য, কমলাকান্তের দপ্তর নাকি বিবিধ সমালোচনা? কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও বঙ্কিমচন্দ্রের শ্রেষ্ঠ প্রবন্ধের নাম কি? তো বঙ্কিমচন্দ্রের শ্রেষ্ঠ প্রবন্ধ হচ্ছে কমলাকান্তের দপ্তর। পরবর্তী প্রশ্ন। শ্রী চৈতন্য চরিতামৃত কার লেখা? বৃন্দাবন দাস, জয়ানন্দ, লোচন দাস নাকি কৃষ্ণ দাস কবিরাজ? শ্রী চৈতন্য চরিতামৃত কার লেখা? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কৃষ্ণদাস কবিরাজ। পরবর্তী প্রশ্ন। বৃন্দাবন দাসকে চৈতন্য লীলার ব্যাস আখ্যা কে দেন? নারায়ণী দেবী, গুরু নিত্যানন্দ, শ্রী চৈতন্য মহাপ্রভু নাকি কৃষ্ণদাস কবিরাজ?
বৃন্দাবন দাসকে চৈতন্য লীলার ব্যাস কি আখ্যা দেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কৃষ্ণদাস কবিরাজ। পরবর্তী প্রশ্ন, কৃষ্ণদাস কবিরাজের জন্ম কোথায়? ঝামটপুর গ্রামে, কুলিন গ্রামে, ছাতনা গ্রামে নাকি দেনুর গ্রামে? কৃষ্ণদাস কবিরাজের জন্ম কোথায়? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো কৃষ্ণদাস কবিরাজের জন্ম ঝামটপুর গ্রামে। বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত কয়টি খণ্ডে রচিত? 3টি, 4টি, 5টি নাকি 6টি? বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত কয়টি খণ্ডে রচিত? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 3টি খণ্ডে রচিত। পরবর্তী প্রশ্ন, কাশিরাম দাসের মহাভারত প্রথম কোথা থেকে প্রকাশিত হয়? শ্রীরামপুর মিশন থেকে, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে নাকি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও যে কাশিরাম দাসের মহাভারত প্রথম কোথা থেকে প্রকাশিত হয়। তো কাশিরাম দাসের মহাভারত প্রথম প্রকাশিত হয়েছিল শ্রীরামপুর মিশন থেকে। 26 নম্বর প্রশ্ন, জগৎমঙ্গল কার রচনা? কাশিরাম দাস, গদাধর দাস, কৃষ্ণরাম দাস নাকি নন্দরাম দাস? জগৎমঙ্গল কার লেখা? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো জগৎমঙ্গল এটি রচনা করেছেন কাশিরাম দাসের ভাই গদাধর দাস। চলো পরবর্তী প্রশ্নে, কাশিদাসী মহাভারতের সবচেয়ে ক্ষুদ্রতম পর্বের নাম কি? শান্তি পর্ব, মহাপ্রস্থানিক পর্ব, আদি পর্ব নাকি বিরাট পর্ব? কাশিদাসী মহাভারতের সবচেয়ে ক্ষুদ্রতম পর্বের নাম কি? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো কাশিদাসী মহাভারতের সবচেয়ে ক্ষুদ্রতম পর্বের নাম হচ্ছে মহাপ্রস্থানিক পর্ব। পরবর্তী প্রশ্ন, কাশিদাসী মহাভারতের অভিনবত্ব হল বিশ্বামিত্র কথা, শ্রীবৎস চিন্তার কাহিনী, অম্বরীশ যজ্ঞ নাকি কার্তিকের জন্ম? কাশিদাসী মহাভারতের অভিনবত্ব কি? তো কাশিদাসী মহাভারতের অভিনবত্ব হচ্ছে শ্রীবৎস চিন্তার কাহিনী। পরবর্তী প্রশ্ন, ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি কে দিয়েছেন? রঘুনাথ রায়, রাজা কৃষ্ণচন্দ্র, লক্ষণ সেন নাকি রুকনুদ্দিন বরবক শাহ? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি কে দিয়েছিলেন? তো ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি দিয়েছিলেন নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র। পরবর্তী প্রশ্ন, বিদ্যাসুন্দর কাব্যটি কার রচনা? বিদ্যাপতি, জয়দেব, ভারতচন্দ্র নাকি সাধক কমলাকান্ত? বিদ্যাসুন্দর কাব্যটি কার রচনা? তো বিদ্যাসুন্দর কাব্যটি রচনা করেছেন ভারতচন্দ্র। চলো পরবর্তী প্রশ্নে, কবি বিদ্যাপতিকে কবিকণ্ঠহার উপাধি কে দেন? রাজা কৃষ্ণচন্দ্র, কীর্তি সিংহ, লক্ষণ সেন নাকি মিথিলার রাজা শিব সিংহ? কবি বিদ্যাপতিকে কবিকণ্ঠহার উপাধি কে দেন? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও কোনটি হবে সঠিক উত্তর। তো কবি বিদ্যাপতিকে কবিকণ্ঠহার উপাধি দেন মিথিলার রাজা শিব সিংহ। পরবর্তী প্রশ্ন, চণ্ডীদাসের সাধন সঙ্গিনী কে ছিলেন? শ্যামী, রজনী, রজকিনী রামী নাকি শৈবলিনী? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও চণ্ডীদাসের সাধন সঙ্গিনী কে ছিলেন? তো চণ্ডীদাসের সাধন সঙ্গিনী ছিলেন রজকিনী রামী। 33 নম্বর প্রশ্ন, আমারই বধুয়া আন বাড়ি যায় আমারই আঙিনা দিয়া কার রচিত পদ? বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস নাকি গোবিন্দ দাস? কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে চণ্ডীদাস। 34 নম্বর প্রশ্ন, বাজার দর গল্পটি কার লেখা? নবনীতা দেবসেন, আব্দুল জব্বার, শীর্ষেন্দু মুখোপাধ্যায় নাকি মহাশ্বেতা দেবী? বাজার দর গল্পটি কার লেখা? তো বাজার দর গল্পটি লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। 35 নম্বর প্রশ্ন, এ পাপ থেকে মুক্ত করুন কে কাকে কথা বলেছে? ধীরাবাবু সীতারামবাবুকে, সীতারামবাবু ধীরাবাবুকে, মনোরমা সীতারামবাবুকে নাকি মনোরমা ধীরাবাবুকে বলেছে?
কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সীতারামবাবু ধীরাবাবুকে বলেছে। 36 নম্বর প্রশ্ন, ইন্দ্রজিৎকে নিকুম্ভিলার যজ্ঞ সাঙ্গ করতে পরামর্শ দিয়েছিল কে? প্রমীলা, মন্দোদরী, রাবণ নাকি বিভীষণ? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও যে ইন্দ্রজিৎকে নিকুম্ভিলার যজ্ঞ সাঙ্গ করতে পরামর্শ কে দিয়েছিল? তো ইন্দ্রজিৎকে নিকুম্ভিলার যজ্ঞ সাঙ্গ করতে পরামর্শ দিয়েছিল রাবণ। 37 নম্বর প্রশ্ন, দ্বাদশ রবির বহ্নি জ্বালা দ্বাদশ রবি হল মধ্যাহ্নের রবি, বিশেষ কোনো জ্যোতিষ্ক, 12টি রবি নাকি কোনোটি নয়? দ্বাদশ রবি বলতে কি বোঝানো হয়েছে? তো দ্বাদশ রবি বলতে বোঝানো হয়েছে মধ্যাহ্নের রবিকে, অর্থাৎ দুপুর 12টার সূর্যকে। চলো পরবর্তী প্রশ্নে, মনোরাজ্যের গুপ্ত রহস্য প্রকাশক যন্ত্রটির নাম কি? রিমেম্ব্রেন, অর্নিথন, বীক্ষণ নাকি অ্যানাহিলিন? মনোরাজ্যের গুপ্ত রহস্য প্রকাশক যন্ত্রটির নাম কি? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। মনোরাজ্যের গুপ্ত রহস্য প্রকাশক যন্ত্রটির নাম কি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বীক্ষণ। 39 নম্বর প্রশ্ন, মানসবাবুর ভৃত্যের নাম কি? প্রহ্লাদ, দশরথ, দেবু, গিরিশ? মানসবাবুর ভৃত্যের নাম কি? তো মানসবাবুর ভৃত্যের নাম হচ্ছে দশরথ। পরবর্তী প্রশ্ন, ঝড়ের দ্বারা আমরা বড়ই উপকৃত হইয়াছি কোন বাচ্যের উদাহরণ? কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য নাকি কর্মকর্তৃবাচ্য? তো ঝড়ের দ্বারা আমরা বড়ই উপকৃত হইয়াছি, এটি হয়ে যাবে কর্মবাচ্যের উদাহরণ। 41 নম্বর প্রশ্ন দেখো, অম্ল মধুর কোন সমাস? দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস নাকি বহুব্রীহি সমাস? অম্ল মধুর কোন সমাস হবে? তো অম্ল মধুর হয়ে যাবে এটি কর্মধারয় সমাস, অম্ল অথচ মধুর। 42 নম্বর প্রশ্ন, নিজ সম্পত্তির সামান্যই তিনি বাঁচাতে পেরেছেন। এখানে নিজ কোন প্রকার বিশেষণ? সর্বনামের বিশেষণ, সর্বনামীয় বিশেষণ, বিবসামূলক বিশেষণ নাকি গুণবাচক বিশেষণ? কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। নিজ সম্পত্তির সামান্যই তিনি বাঁচাতে পেরেছেন, নিজ এটা কোন প্রকার বিশেষণ হবে? তো নিজ এটি হয়ে যাবে সর্বনামীয় বিশেষণ। সর্বনাম পদ যখন নিজেই বিশেষণ রূপে ব্যবহৃত হয় তাকে বলা হয় সর্বনামীয় বিশেষণ। চলো পরবর্তী প্রশ্নে, জিজ্ঞাসিবে জনে জনে, এখানে জনে জনে কোন প্রকার কর্ম? বিবসামূলক কর্ম, অনুক্ত কর্ম, সমধাতুজ কর্ম নাকি বাক্যাংশ কর্ম? জনে জনে এরা কোন প্রকার কর্ম হবে? তো জনে জনে এটি হয়ে যাবে বিবসামূলক কর্ম। কর্মপদ যখন পরপর 2 বার উচ্চারিত হবে সেটা হচ্ছে বিবসামূলক কর্ম। পরবর্তী প্রশ্ন, পরীক্ষায় সফল হতে গেলে এর দ্বিগুণ পরিশ্রম চাই। দ্বিগুণ কোন প্রকার বিশেষণ? সংখ্যাবাচক বিশেষণ, গুণবাচক বিশেষণ, পূরণবাচক বিশেষণ নাকি পরিমাণবাচক বিশেষণ? পরীক্ষায় সফল হতে গেলে এর দ্বিগুণ পরিশ্রম চাই। দ্বিগুণ এটা কোন প্রকার বিশেষণ হবে? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো দ্বিগুণ এটি হয়ে যাবে পরিমাণবাচক বিশেষণ। 45 নম্বর প্রশ্ন, শিকারি বিড়াল গোঁফে চেনা যায়। গোঁফে এটা কোন প্রকারকরণ? উপায়াত্মকরণ, হেতুময়করণ, লক্ষণাত্মকরণ নাকি যন্ত্রাত্মকরণ? শিকারি বিড়াল গোঁফে চেনা যায়, গোঁফে এটা কোন প্রকারকরণ? তো গোঁফে এটা হয়ে যাবে লক্ষণাত্মকরণ। শিকারি বিড়ালের লক্ষণ কি? গোঁফ। চলো পরবর্তী প্রশ্নে, রাজার দুয়ারে হাতি বাঁধা, দুয়ারে কোন অর্থে অধিকরণ? সমীপ্য, ব্যাপ্তিসূচক, ঐকদেশিক নাকি বিবসা? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। দুয়ারে এটা কোন অর্থে অধিকরণ? তো দুয়ারে এটি হয়ে যাবে সমীপ্য অর্থে অধিকরণ।
চলো পরবর্তী প্রশ্ন। আইন কোন শব্দ? আরবি, ফার্সি, পর্তুগিজ নাকি নবগঠিত? তো আইন এটি হয়ে যাবে ফার্সি শব্দ। চলো পরবর্তী প্রশ্নে। গ্রন্থ সাহেবকে মালায়ালম ভাষায় অনুবাদ করেছেন কে? আয়াপ্পা পানিক্কর, গোপীনাথ মহান্তি, বিজয় তেন্ডুলকর নাকি ভানুভক্ত? গ্রন্থ সাহেবকে মালায়ালম ভাষায় কে অনুবাদ করেছেন? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নম্বর ক, আয়াপ্পা পানিক্কর। 49 নম্বর প্রশ্ন। এ অন্যায়ের প্রতিকার হবে না জানি, তবু অন্যায়ের প্রতিবাদ করতে ছাড়ব না। তবু এটা কোন শ্রেণীর অব্যয়? ব্যতিরেকাত্মক অব্যয়, সংকোচক অব্যয়, হেতুময় অব্যয় নাকি সিদ্ধান্তবাচক অব্যয়? এ অন্যায়ের প্রতিকার হবে না জানি, তবু অন্যায়ের প্রতিবাদ করতে ছাড়ব না। এ বাক্যে তবু কোন শ্রেণীর অব্যয়? অন্যায়ের প্রতিকার হবে না জেনেও প্রতিবাদ করতে ছাড়বে না। তো তবু এই অব্যয়টির দ্বারা কি বোঝাচ্ছে? বিপরীত ফলটি বোঝাচ্ছে। যে অব্যয়ের দ্বারা আকাঙ্ক্ষিত ফল না বুঝে বিপরীত ফলটি বোঝায়, সেটি হচ্ছে সংকোচক অব্যয়। তো তবু এটি হয়ে যাবে কি সংকোচক অব্যয়। 50 নম্বর প্রশ্ন। ইভানভ নাটকটি কার লেখা? মোপাসা, আন্তন চেকভ, পাবলো নেরুদা নাকি গার্সিয়া মার্কেস? ইভানভ নাটকটি কার লেখা? তো ইভানভ নাটকটি লেখা আন্তন চেকভের। তো আজকের 50 নম্বরের মক টেস্ট এখানে শেষ হচ্ছে। আজকের এই 50টি প্রশ্নের মধ্যে তোমরা কতগুলি প্রশ্নের উত্তর নিজে থেকে দিতে পারলে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে দেখা হচ্ছে আবার নতুন একটি ক্লাসে।